প্রথম পর্ব। সন্ধ্যা নেমে এসেছে। শহরের ব্যস্ত রাস্তা ধীরে ধীরে আলোয় ভরে উঠছে। দোকানগুলোতে একে একে শাটার উঠছে, কোথাও চায়ের কাপে ধোঁয়া উঠছে, কোথাও অফিস ফেরত মানুষের ভিড়। সেই ভিড়ের মাঝেই একা দাঁড়িয়ে আছে তানিয়া। তার ডান হাতে একটি ছোট কাপড়ের ব্যাগ। ব্যাগের মধ্যে দুজোড়া শাড়ি, কয়েকটি জামা কাপড়, আর তাড়াহুড়ো করে আলমারি থেকে তুলে নেওয়া একটি পুরনো চামড়ার খাম। চোখ দুটো কান্নায় লাল। কয়েক মিনিট আগেও যে বাড়িটাকে সে নিজের সংসার বলে ভাবত, সেই বাড়ির দরজাটা তার মুখের ওপর ধাক্কা মেরে বন্ধ করে দিয়েছে অতুল। আজ থেকে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। অতুলের চোখে তখন রাগ নয়, ঘৃণা। বেরিয়ে যা। এই বাড়িতে তোর আর এক মুহূর্তও থাকার অধিকার নেই। তানিয়া কাঁদতে কাঁদতে বলেছিল, আমি কোথায় যাব অতুল? আমার তো আর কেউ নেই। সেটা আমি জানি না। রাস্তা আছে, ফুটপাত আছে, যেখানে খুশি যা। শাশুড়ি তখন পাশেই দাঁড়িয়েছিলেন। অনেকদিন ধরে পুষেছি, এবার বিদায় কর। এমন অপা মেয়ে ঘরে থাকলে সংসারের উন্নতি হয় না। শ্বশুর মুখ নিচু করে বসেছিলেন। একবারও বলেননি, ওকে থাকতে দাও। ছোট দেবর অনির্বাণ ঠোঁটে ব্যঙ্গের হাসি নিয়ে বলেছিল, দাদা, দরজাটা ভালো করে বন্ধ করে দাও। আবার যদি ফিরে আসে। অতুল আর এক মুহূর্ত দেরি করেনি। দরজাটা সজোরে বন্ধ হয়ে গেল। দড়াম শব্দটা যেন তানিয়ার বুকের ভেতরেও প্রতিধ্বনি তুলল। রাস্তার ধারে দাঁড়িয়ে সে বুঝতে পারছিল না, এখন কোথায় যাবে। বাবা নেই, মা নেই, নিজের বাড়িও নেই। এই নিজের বাড়ি কথাটাই হঠাৎ তার বুকের ভেতর ছুরি হয়ে বিঁধল। চোখের সামনে ভেসে উঠল বহুদিন আগের সেই বিকেল। ঘটনাটা অনেকদিন আগের। বাবার মৃত্যুর 6 মাস পরের ঘটনা। সেদিন সকাল থেকেই অতুলের বাড়িতে অশান্তি। ননদ অদিতির বিয়ের ঠিক হয়েছে। ছেলের বাড়ির দাবি খুব বেশি নয়, তবু বেশ কিছু টাকা দরকার। শাশুড়ি বলেছিলেন, তোমার বাবার বাড়িটা তো খালিই পড়ে আছে, ওটা বিক্রি করে দাও। তানিয়া অবাক হয়ে বলেছিল, ওটাই তো বাবার শেষ স্মৃতি। অতুল তখন ঠান্ডা গলায় বলেছিল, ওই পুরানো ভাঙা বাড়িটা রেখে হবে কি? তুমি যদি ওখানে থাকতে চাও তো ওখানেই থাকো, এই বাড়িতে তো আর থাকার দরকার নেই। অবশেষে বাড়ির সকলের চাপে তানিয়া তার পৈতৃক বাড়িটা বিক্রি করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। কিন্তু সেদিন অনেক রাত পর্যন্ত তানিয়া কেঁদেছিল। পরদিন সকালে বাবার ছবির সামনে বসে বলেছিল, ক্ষমা করো বাবা, আমি না চাইলেও তোমার শেষ স্মৃতিটা বিক্রি করে দিচ্ছি। 1 সপ্তাহ পরে রেজিস্ট্রি অফিসে বাড়ি বিক্রির কাগজে কাপা হাতে সই করেছিল সে। নতুন মালিক যখন বাড়ির চাবিটা নিলেন, তখন তানিয়ার মনে হচ্ছিল, যেন নিজের অস্তিত্বের একটা অংশ কাউকে দিয়ে দিচ্ছে। বেরিয়ে আসার আগে সে একবার খালি বাড়িটার প্রতিটি ঘর ঘুরে দেখেছিল। যে ঘরে মা মারা গিয়েছিলেন, যে উঠোনে বাবা সন্ধেবেলা বসে চা খেতেন, যে জানালার পাশে বসে সে পরীক্ষার পড়া পড়ত, সব শেষ। দরজায় হাত রেখে সে ফিসফিস করে বলেছিল, ভালো থেকো। তারপর চোখের জল মুছে বাইরে বেরিয়ে এসেছিল। সেদিন আর সেই বাড়িতে রাত কাটানোর অধিকার ছিল না তার। বিকেলে অতুল ফোন করেছিল, কোথায়? বাড়ি থেকে বেরোলাম। তাড়াতাড়ি চলে এসো, অদিতির গয়না দেখতে যেতে হবে। তানিয়া ফিরে এসেছিল শ্বশুর বাড়িতে। অদ্ভুত ব্যাপার, সেদিন সবাই তাকে যেন অন্য চোখে দেখেছিল। শাশুড়ি বলেছিলেন, আজ তুই সত্যিই এই বাড়ির মেয়ের মতো কাজ করেছিস। অদিতি এসে তাকে জড়িয়ে ধরে বলেছিল, বৌদি, তোমার এই উপকার আমি কোনোদিন ভুলব না। অতুল সেদিন বহুদিন পর হাসি মুখে বলেছিল, তুমি না থাকলে এই বিয়েটা হতো না। সেই রাতে বহুদিন পর তানিয়া ভেবেছিল, হয়তো তার ত্যাগ বৃথা যায়নি, কিন্তু শোকটা টিকেছিল মাত্র কয়েক সপ্তাহ। অদিতির বিয়ে হয়ে গেল। বিয়ের পর থেকেই আবার শুরু হলো পুরনো অত্যাচার। তানিয়ার নাম হলো ভিখারির বাচ্চা, কারণ সে আর টাকা সাপ্লাই দিতে পারছে না। ওর বাবা ওই একটা ভাঙা বাড়ি ছাড়া তো আর কিছুই রাখেনি। অনির্বাণ বলল, এবার কিছু টাকা হলে তো একটা ব্যবসা করা যেত। কিন্তু টাকা নেই বৌদি,
দেখো যদি তোমাদের গ্রামের বাড়িতে কিছু জমি জায়গা আছে কিনা। তানিয়া উত্তর দিল, না নেই। আমরা কখনোই গ্রামে বাড়ি যাইনি, আর যেহেতু গ্রামের বাড়ি যাইনি তাই মনে হয় আমাদের কোনো গ্রামের বাড়ি নেই। থাকলে বাবা নিশ্চয় বলতেন বা আমাকে নিয়ে যেতেন। আমি যতদূর জানি বাবা একটা ছোট কোম্পানিতে কাজ করতেন। ভিখারির বাচ্চা, অনির্বাণ বলে উঠল। অতুল বলল, আমি জানি তোমাদের গ্রামেও জমি বাড়ি আছে। তোমার বাবা একদিন কথায় কথায় বলেছিলেন। না, ছিল না। থাকলে আমাকে দেখো, আমার বাবা ছোট কোম্পানিতে হলেও সম্মানের সঙ্গে কাজ করে এসেছেন। আর যাই হোক, ভিখারি নয়। বৌমা, কিছুই তো নেই আর মুখে বড় বড় কথা বলো কেন? তোমার বাবা যদি ভিখারি না হয় তবে বের করে দেখাও দেখি অনির্বাণের জন্য 1,05,000 টাকা। অনির্বাণের ব্যবসা করার জন্য আমার বাবা কেন টাকা দেবে মা? সে টাকা দেবেন তো আপনারা। আপনারা অনির্বাণের মা বাবা। কেন, বড় বৌদি হিসাবে তোমার কোনো দায়িত্ব থাকতে নেই? তানিয়া এবার কোনো কথা না বলে চুপ করে রইল। অতুল বলল, দায়িত্ব আছে। আমাদেরও দায়িত্ব আছে। দাদা বৌদি হিসাবে আমাদেরও দায়িত্ব আছে বইকি। তানিয়ার গয়নাগুলো বেচে আমি অনির্বাণের জন্য টাকা দেব। তানিয়া অতুলের দিকে তাকালো, কিন্তু কিছুই বলল না। গয়না কোথায় কোথায়? ওর বাবার দেওয়া কিছু গয়না আছে, যেগুলো ও পরেও না আর বেরও করে না। ওগুলো আমার মায়ের গয়না, ওগুলো আমি দিতে পারবো না। অতুল আর তার বাড়ির লোকেদের অপমান যেন আগের থেকেও বেড়ে গেল। তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে, এমনকি গায়ে হাতও তুলে। তখন তানিয়া বুঝেছিল, যাদের চাহিদার শেষ নেই তাদের কাছে কোনো ত্যাগেরই মূল্য নেই। এইসব পুরানো কথা ভাবতে ভাবতে রাস্তা হাঁটছিল তানিয়া। একটা বাস পাশ কাটিয়ে চলে গেল। হর্নের শব্দে তানিয়ার ভাবনা ভেঙে গেল। সে চারদিকে তাকালো। আজ তার নিজের বলে কোনো বাড়ি নেই। বাবার বাড়ি সে নিজেই বিক্রি করেছে। শ্বশুরবাড়ি থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। এখন কোথায় যাবে? হঠাৎ কলেজের বান্ধবী মৌসুমীর কথা মনে পড়ল। বিয়ের পর যোগাযোগ খুব কমে গেলেও মৌসুমী মাঝে মাঝে ফোন করত। বিয়ের আগে মৌসুমীর ফ্ল্যাটে সে একবার গেছিল। মৌসুমীর কথা মনে পড়তেই সে ঠিক করে নিল যে আজ রাতটা ওর কাছেই কাটাবে। সে বিয়ে করেনি, একাই থাকে। পুরুষদের নিয়ে মৌসুমীর একটা অ্যালার্জি আছে। সে সরকারি চাকুরে আর বেশ মজায় থাকে। সে ব্যাগটা শক্ত করে ধরে ধীরে ধীরে বাস স্ট্যান্ডের দিকে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতেই ব্যাগ থেকে অসাবধানতায় মাটিতে পড়ে গেল সেই পুরনো চামড়ার খাম। খাম খুলে বেরিয়ে এল একটি পুরনো ব্যাংক কার্ড। কার্ডটা হাতে নিয়ে তানিয়া স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বাবার মুখটা যেন চোখের সামনে ভেসে উঠল। এটা বাবার ডেবিট কার্ড। বাবার একটা ডেবিট কার্ডও ছিল। সে বেশ অবাক হয়ে গেল। তার মনে স্বাভাবিক একটা প্রশ্ন উঠে এলো, এই ডেবিট কার্ডটা কি কাজে লাগবে? মানে এখনো কি এই কার্ডটা ভ্যালিড আছে কি? তানিয়া কার্ডটা বুকের কাছে চেপে ধরল। দূরে বাস এসে থামলো। তানিয়া ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে জানতো না, আগামীকাল সকালে একটি ব্যাংকের দরজা তার জীবনের গতিপথ সম্পূর্ণ বদলে দেবে। দ্বিতীয় পর্ব। সারা রাত প্রায় ঘুমই হয়নি তানিয়ার। কলেজের বান্ধবী মৌসুমী বারবার বলেছিল, কেঁদে আর কি হবে, আজ রাতটা অন্তত নিশ্চিন্তে ঘুমো, কাল দেখা যাবে কি করা যায়। কিন্তু ঘুম কি এত সহজে আসে? মৌসুমীর ছোট্ট ফ্ল্যাটের অতিথি ঘরে শুয়ে শুয়ে তানিয়া শুধু ছাদের দিকে তাকিয়েছিল। মনে হচ্ছিল গত 24 ঘন্টায় যেন তার পুরো জীবনটাই বদলে গেছে। ভোরের দিকে চোখ লেগেছিল। সকালে মৌসুমী চা এনে পাশে বসে বলল, এখন কি করবি ভেবেছিস? তানিয়া কিছুক্ষণ চুপ থেকে ব্যাগের ভেতর থেকে পুরনো চামড়ার খামটা বের করল। তারপর ব্যাংকের কার্ডটা দেখিয়ে বলল, বাবা মারা যাওয়ার আগে এটা দিয়েছিলেন। বলেছিলেন খুব অসহায় হয়ে পড়লে যেন ব্যবহার করি। মৌসুমী কার্ডটা উল্টে পাল্টে দেখল। কার্ডটা অনেক পুরনো, কিন্তু অদ্ভুতভাবে যত্নে রাখা। ব্যাংকের নামটা স্পষ্ট লেখা। মৌসুমী বলল, চল একবার ব্যাংকে গিয়ে দেখি, হয়তো কিছু টাকা আছে।
তানিয়া হালকা হেসে বলল, থাকলেই বাকি, কার্ডটা কি ভ্যালিড আছে? আর যদি টাকা থাকতো তবে বাবা নিজেই এত কষ্ট কেন করবে? নিজের দুটো জামা কাপড়ের বেশি তিনটে ছিল না। আবার আমাকেও খুব দামি পোশাক কখনোই দিতে পারেনি। চল, সকালে গিয়ে দেখাই যাক না, কি বলে ওরা? মৌসুমী বলল। তারা ব্যাংকে যাবার সিদ্ধান্ত নিলেও কারো বিশেষ কোনো আশা ছিল না। সকাল 10:30। শহরের বড় বাণিজ্যিক এলাকার এক অভিজাত ব্যাংকের সামনে এসে দাঁড়ালো তারা। উঁচু কাচের ভবন, দামি গাড়ির সারি, পরিপাটি পোশাকের মানুষজন। এই জায়গাটার সঙ্গে তানিয়ার পোশাকের কোনো মিল ছিল না। সারা রাতের কান্নায় চোখ ফুলে আছে। শাড়িটাও কুঁচকে গেছে। হাতে পুরনো কাপড়ের ব্যাগ। গেটের নিরাপত্তারক্ষী তাদের দেখে কপাল কুঁচকাল। কোথায় যাবেন? তানিয়া আসতে বলল। ভিতরে যাব, ব্যাংকের কাজে এসেছি। লোকটা অবিশ্বাসের চোখে তাকালো। কি কাজ? একটা অ্যাকাউন্টের ব্যাপারে জানতে চাই। রক্ষী বিরক্ত গলায় বলল, আগে অ্যাপয়েন্টমেন্ট আছে। তানিয়া মাথা নাড়ল। না। তাহলে বাইরে দাঁড়ান, ভেতরে ভিড় করবেন না। তানিয়া অসহায়ভাবে বলল, আমার খুব দরকার। লোকটা হাত তুলে থামিয়ে দিল। দেখুন, ভেতরে সবাই ব্যস্ত। মৌসুমী এবার এগিয়ে এল। উনি একজন গ্রাহক, ভেতরে গিয়ে কথা বলবেন। কিছুক্ষণ তর্কাতর্কির পর মৌসুমী যখন নিজের সরকারি অফিসারের পরিচয় পত্র দেখালো তখন আর না করতে পারল না, কারণ সে সিবিআই অফিসে চাকরি করে। ভেতরে ঢুকে তানিয়ার অস্বস্তি আরো বেড়ে গেল। এসি র ঠান্ডা বাতাস, চকচকে মেঝে, চারদিকে ব্যস্ত কর্মচারী। সে টোকেন নিয়ে এক কাউন্টারের সামনে দাঁড়ালো। একজন কর্মচারী কম্পিউটার থেকে চোখ না তুলেই বললেন, হ্যাঁ, বলুন। তানিয়া কার্ডটা এগিয়ে দিল। এই কার্ডটা। লোকটি একবার তাকিয়েই বলল, অনেক পুরনো কার্ড, সম্ভবত ব্লক হয়ে গেছে। একবার দেখে বলবেন। নতুন কার্ড ছাড়া কিছু করা যাবে না। কিন্তু পরের জন আসুন। তানিয়া সরে গেল। আরেকটি কাউন্টারে গেল। সেখানেও একই উত্তর। কেউ ধৈর্য নিয়ে কার্ডটা দেখতেও চাইছে না। তার মনে হলো, হয়তো এখানে আসাটাই ভুল হয়েছে। এবার মৌসুমী বলল, দে কার্ডটা আমাকে। কিভাবে ওদের কাছ থেকে কাজ নিতে হয় আমি দেখাচ্ছি। বলে সে কার্ডটা নিয়ে নিজের আই কার্ডটা নিয়ে একেবারে সোজা ম্যানেজারের কাছে গিয়ে হাজির হলো ওরা। ম্যানেজার তখন কাজ কাউন্টার এর কাছাকাছি ছিলেন। আমি চাইছি, এই কার্ডটা একবার দেখুন। মৌসুমী বলল। মৌসুমীর সিবিআই এর পরিচয় পত্র দেখে ম্যানেজার বলল, কোনো কিছু কি ঝামেলা হয়েছে ম্যাডাম? নিশ্চয় কিছু একটা আছে, নইলে আসবো কেন? ম্যাডাম, 1 মিনিট। ব্যাংকের ম্যানেজার, অরিন্দম মুখোপাধ্যায়। অরিন্দমবাবু কার্ডটি হাতে নিয়ে কয়েক সেকেন্ড নিশ্চুপ হয়ে রইলেন। তার চোখে বিস্ময়ের ছাপ ফুটে উঠল। তিনি কার্ডের গায়ে আঙুল বুলিয়ে খুব আস্তে বললেন, এটা তো। কথা শেষ করলেন না। তারপর ওদের দিকে তাকিয়ে বললেন, আপনারা কি একটু আমার কেবিনে আসবেন? কেবিনের দরজা বন্ধ হওয়ার পর অরিন্দমবাবু আবার কার্ডটা ভালো করে পরীক্ষা করলেন। তারপর কম্পিউটারের সামনে বসে একটি বিশেষ সফটওয়্যারে কিছু তথ্য লিখতে শুরু করলেন। প্রথমবার, অ্যাক্সেস ডিনিয়েড। তিনি ভুরু কুঁচকে আবার চেষ্টা করলেন। এবার অন্য একটি অভ্যন্তরীণ সিস্টেম খুললেন। কিছুক্ষণ পর স্ক্রিনে একটি সতর্কবার্তা ভেসে উঠল। রিস্ট্রিক্টেড ল্যাকে ক্লিয়েন্ট রেকর্ড। অরিন্দমবাবুর মুখের ভাব বদলে গেল। তিনি দ্রুত আরেকটি সুরক্ষিত লগইন ব্যবহার করলেন। কয়েক মুহূর্ত পরে স্ক্রিনে একটি নাম ভেসে উঠল, এমএস সেন। তিনি অবাক হয়ে ফিসফিস করলেন, অসম্ভব। তানিয়া ভয় পেয়ে বলল। মৌসুমী বলল, কি হয়েছে মিস্টার মুখার্জি? অরিন্দমবাবু সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিলেন। না, কিছু না। কিন্তু তার কণ্ঠে স্পষ্ট উত্তেজনা। তিনি মনিটরের দিকে তাকিয়ে বুঝলেন, এটি কোনো সাধারণ সেভিংস অ্যাকাউন্ট নয়। এটি বহু বছর আগে তৈরি করা একটি বিশেষ আন্তর্জাতিক বিনিয়োগ সংযুক্ত হিসাব, যার তথ্য সাধারণ কর্মচারীদের দেখার অনুমতি নেই। এবং সেই হিসাবে এখনো বিপুল পরিমাণ বৈধ সম্পদ, বিনিয়োগ ও শেয়ারের রেকর্ড সক্রিয় রয়েছে। তিনি মনে মনে ভাবলেন, অমরেশ সেনের নামে তো কোন ক্রাইম রেকর্ড নেই।
তাহলে সিবিআই, ব্যাপারটা কি হতে পারে? তিনি আরো দেখলেন আরো একটা আশ্চর্যের বিষয়। ফাইলে একটি নির্দেশ লেখা ছিল, অ্যাকশন ডিটেইলস মাই বে ডিসক্লোজড while I atter successful identity verification of the nominee and in the presence of the designated law officer. অরিন্দম বাবু ধীরে ধীরে মনিটর বন্ধ করে দিলেন। তারপর মৌসুমীর দিকে তাকিয়ে বললেন, ম্যাডাম, মিস্টার অমরেশ সেনের এই কার্ডটা কার কাছ থেকে পেলেন? ওনার মেয়ের কাছ থেকে। অমরেশ বাবু মারা গেছেন। মৌসুমী উত্তর দিল, ওনার মেয়ে? হ্যাঁ, এই যে ইনি। মৌসুমী তানিয়াকে দেখিয়ে বলল, মিসেস, আপনার কাছে কি কোনো পরিচয়পত্র আছে? তানিয়া আধার কার্ড এগিয়ে দিল। তিনি নাম মিলিয়ে আবার কিছুক্ষণ নীরবে বসে রইলেন। তারপর শান্ত গলায় বললেন, ম্যাডাম, আজ আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে পারবো না, কারণ আইন আমাকে সেটা করতে দিচ্ছে না। তানিয়ার বুক ধড়ফড় করতে লাগলো। মানে, তবে এটুকু বলতে পারি যে এই অ্যাকাউন্ট কোনো সাধারণ অ্যাকাউন্ট নয়। তানিয়া হতভম্ব হয়ে তাকিয়ে রইল। মৌসুমী বলল, এটাতে কি কোনো আইনি বাধা দেখছেন? এই অ্যাকাউন্টে ব্যালেন্স কত থাকতে পারে? ম্যাডাম, টাকা তো আছেই, তবে আমি মিস্টার সেনের লিগ্যাল অফিসার ছাড়া কাউকে সে কথা জানাতে পারি না। ওনার মেয়েকেও না। না, শুধু শুধু আধার কার্ড একটা প্রমাণ হতেই পারে না। আর যত টাকাই থাকুক উনি এখনই পাবেন না সে টাকা। কেন? যতক্ষণ না মিস্টার সেনের অ্যাডভোকেট আসছেন। কিন্তু ও তো ওনার মেয়ে। না, আমায় সেসব করতে ফোর্স করবেন না ম্যাডাম, কারণ এসব করলে আমার চাকরি থাকবে না। তার চেয়ে বরং আমি একটা নাম ঠিকানা দিচ্ছি, আপনারা ওনার সঙ্গে দেখা করুন। অরিন্দম বাবু ডেস্কের ড্রয়ার খুলে একটি ছোট কাগজ বের করলেন। সেখানে একটি নাম ও একটি ফোন নম্বর লেখা। এই ভদ্রলোকের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করুন। তিনি আপনার বাবার মনোনীত আইনজীবী। তানিয়া কাগজটা হাতে নিয়ে শুধু একটাই প্রশ্ন করল, আমার বাবা একজন আইনজীবী রেখেছিলেন, আর আমি জানি না কিছুই? অরিন্দম বাবু কয়েক সেকেন্ড চুপ করে থেকে উত্তর দিলেন, হ্যাঁ, রেখেছিলেন নিশ্চয়। তানিয়ার হাত কাঁপছিল। তার মনে হচ্ছিল, বাবা ওকে কেন সেসব কিছুই বলেননি? তাহলে কি সে কোনোদিনই সত্যিকারের চিনতে পারেনি? তৃতীয় পর্ব। ব্যাংক থেকে বেরিয়ে আসার পরও তানিয়া যেন ঠিকমতো হাঁটতে পারছিল না। হাতে শক্ত করে চেপে ধরে আছে ছোট্ট কাগজটা। সেখানে লেখা, অ্যাডভোকেট অমিতাভ চক্রবর্তী, সিনিয়র লিগ্যাল অ্যাডভাইজার। মৌসুমী কয়েকবার ডাকল, তানিয়া, কি ভাবছিস? তানিয়া ধীরে বলল, ভাবছি, আমার বাবা কেন আমাকে এত সব জানায়নি। মৌসুমী তার কাঁধে হাত রাখল, নিশ্চয় কোনো কারণ আছে, চল আজই ফোন করি। তানিয়া কাঁপা হাতে নম্বরটা ডায়াল করল। ওপাশ থেকে গম্ভীর অথচ ভদ্র কণ্ঠ ভেসে এল, হ্যালো, আমি অমিতাভ চক্রবর্তী বলছি। আমি তানিয়া সেন। কয়েক সেকেন্ড নীরবতা। তারপর ভদ্রলোক যেন দীর্ঘশ্বাস ফেলে বললেন, তানিয়া মা, অমরেশের মেয়ে। তানিয়া অবাক, আপনি আমাকে চেনেন? তোমাকে ছোটবেলায় কোলে নিয়েছি। তোমার বাবা আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের একজন ছিলেন। তানিয়ার বুকটা কেঁপে উঠল। আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি? অবশ্যই। আজ বিকেল 4টায় আমার চেম্বারে চলে এসো। বিকেল 4টের কয়েক মিনিট আগে। কলকাতার একটি পুরনো দোতলা বাড়ির দ্বিতীয় তলায় অমিতাভ চক্রবর্তীর চেম্বার। দেয়ালে আইন বিষয়ক বইয়ে ভর্তি আলমারি। এক কোণে কাঠের টেবিল। টেবিলের ওপর একটি পুরনো ফ্রেমে বাঁধানো ছবি। ঘরে ঢুকেই তানিয়ার চোখ সেই ছবিতে আটকে গেল। ছবিতে তার বাবা অমরেশ সেন দাঁড়িয়ে আছেন। পাশে অমিতাভবাবু। দুজনের মুখেই হাসি। তানিয়ার চোখ ভিজে উঠল। অমিতাভবাবু উঠে এসে বললেন, এসো মা। তানিয়া আর নিজেকে সামলাতে পারল না। আপনি বলুন, বাবা কেন আমাকে অনেক কিছু গোপন করে গেছে? অমিতাভবাবু কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, হয়তো কোনো কারণ আছে, যা আমারও বিশেষ জানা নেই। বলেই তিনি আলমারি থেকে একটি মোটা ফাইল বের করলেন। ফাইলের ওপর লেখা, অমরেশ সেন, কনফিডেন্সিয়াল।
তোমার বাবা খুব সাধারণ থাকলেও কিন্তু সাধারণ ছিলেন না, তানিয়া। তানিয়া বিস্ময়ে তাকিয়ে রইল। অমিতাভবাবু বলতে শুরু করলেন, প্রায় 30 বছর আগে তোমার বাবা ছোট্ট একটা রপ্তানি ব্যবসা শুরু করেছিলেন। তখন তার হাতে মূলধন ছিল খুবই কম, কিন্তু অসাধারণ সততা আর দূরদর্শিতার জন্য কয়েক বছরের মধ্যেই ব্যবসা দেশের বাইরে ছড়িয়ে পড়ে। তিনি টেবিলে কয়েকটি পুরনো ছবি রাখলেন। একটিতে অমরেশ বিদেশি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করছেন, আরেকটিতে একটি কারখানার উদ্বোধন, আরেকটিতে একটি পুরস্কার নিচ্ছেন। তানিয়া ছবিগুলো একটার পর একটা দেখছে। মনে হচ্ছে সে যেন অন্য একজন মানুষকে দেখছে। অমিতাভবাবু বললেন, কিন্তু তোমার বাবার জীবনে একটা ঘটনা সব বদলে দিয়েছিল। কি ঘটনা? তুমি তখন অনেক ছোট। তোমার বাবার এক ব্যবসায়ী পার্টনার মানুষটা খুবই অসৎ মানুষ ছিল। আমি নাম বলছি না, নাম জানতে চেও না। ওকে তোমার বাবা খুব বিশ্বাস করত। তোমাদের বিশাল বড় একটা বাড়ি আছে, যদিও সেটার দখল এখন অন্যের কাছে। যাই হোক, সেই বাড়িতেই তোমরা থাকতে। তোমার বাবা একদিন অফিস থেকে ফিরে দেখে যে সেই পার্টনার আর তোমার মা খুবই অসংলগ্ন অবস্থায় বিছানায় শুয়ে আছে। তোমার বাবার সেসব দেখে আর সহ্য হলো না। সে চিৎকার করে উঠল। ওরা কিন্তু তৈরিই ছিল। সঙ্গে সঙ্গেই ওদের কাছে থাকা একটা রিভলভার থেকে তোমার বাবাকে লক্ষ্য করে গুলি ছুড়ল। তোমার বাবা মাথা নামিয়ে কোনো রকমে বেঁচে সেখান থেকে পালালো। আর যাবার সময় তোমাকে সঙ্গে নিয়ে গেল যাতে ওরা তোমার কোনো ক্ষতি না হয়। তারপর ছদ্মবেশে জীবন কাটাতে থাকে, আর নিজের কোম্পানিতে ছদ্মবেশেই চাকরি করতে থাকে যাতে ব্যবসার সবকিছু নিজের নজরেই থাকে। আর গোপনে ব্যবসার দায়িত্ব পেশাদার পরিচালকদের হাতে তুলে দেয়। নিজে ভিড়ের মধ্যে মিশে গিয়ে খুব সাধারণ জীবন যাপন করতে থাকে। আর তোমাকে কখনো বিলাসিতার মধ্যে বড় করেননি। তানিয়ার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। তার মনে পড়তে লাগলো একের পর এক ঘটনা। কিন্তু কাকাবাবু, মা তো আমাদের সঙ্গে ছিলেন। অবাক বিস্ময়ে জিজ্ঞেস করল তানিয়া। কি বলেছ মা? উনি তোমার মাই ছিলেন, কিন্তু আসল মা ছিলেন না। তিনি ছিলেন পালিতা মা। যখন তোমার বাবা তোমাকে নিয়ে পালিয়ে গেলেন তখন তুমি মাত্র 2 বছরের। তুমি মা করে কাঁদছিলে। তখন তোমার বাবা অসহায় অবস্থায় পড়লেন। শেষে অনেক কষ্টে একজন অসহায় মহিলাকে জোগাড় করলেন। তিনি ছিলেন স্বামী পরিত্যক্ত। পিতার বাড়িতেও কেউ ছিল না। তাকে বাড়িতে আশ্রয় দিলেন আর তুমি মা পেলে। উনি আশ্রয় পেলেন আর তোমার বাবা তোমার প্রতি ওনার স্নেহ দেখে নিশ্চিন্তে নিজের কাজে মন দিতে পারলেন। আর তোমার যখন 10 বছর বয়স তখন উনি ক্যান্সারে মারা যান। তোমার বাবা কখনোই তোমাকে তোমার কষ্টের কথা ভেবে সত্যিটা জানতে দেননি। তানিয়া বাবার সব কাজেই যেন এক গোপনীয়তা লক্ষ্য করছিল। এত সম্পদ থাকা সত্ত্বেও দরিদ্রের মতো জীবন যাপন, আবার তানিয়াকে পালনের ক্ষেত্রেও বেশ সতর্ক নিয়েছিলেন। তার ছোটবেলার কথা মনে পড়তে লাগলো। ছোটবেলায় একদিন সে বাবাকে বলেছিল, বাবা, আমাদের ক্লাসের রিয়ার বাবা বড় গাড়িতে করে ওকে স্কুলে নিয়ে আসে। অমরেশ হেসে বলেছিলেন, গাড়ি বড় হলেই মানুষ বড় হয় না মা। আরেকদিন পুজোর আগে তানিয়া নতুন দামি জামা চাইছিল। বাবা বলেছিলেন, একটা ভালো জামাই যথেষ্ট, বাকিটা যাদের নেই তাদের কথা ভাবতে শেখ। তখন তানিয়া অভিমান করেছিল। আজ বুঝতে পারছে বাবা তাকে কেন বলেছিল এসব বলেছিল। অমিতাভবাবু আবার বললেন, তোমার বিয়ের সময় আমি তোমার বাবাকে বলেছিলাম সত্যিটা তানিয়াকে বলে দাও। বাবা কি বলেছিলেন? অমিতাভবাবু মৃদু হেসে উত্তর দিলেন, সে বলেছিল, না, এখনো সময় আসেনি। আমার মেয়ে এখনো নিরাপদ নয়। এই কথাগুলো শুনে তানিয়া আর নিজেকে ধরে রাখতে পারল না। সে মুখ ঢেকে কেঁদে ফেলল। কিছুক্ষণ পরে অমিতাভবাবু ফাইলের ভেতর থেকে একটি সিল করা খাম বের করলেন। খামের ওপর অমরেশ সেনের হাতের লেখা, আমার তানিয়ার জন্য। তানিয়ার হাত কাঁপছিল। এটা তোমার বাবা আমাকে দিয়েছিল। বলেছিলেন শুধু তখনই দেবে যখন তানিয়া আর্থিকভাবে অসহায় হয়ে পড়বে। তানিয়া ধীরে ধীরে খাম খুলল। ভেতরে একটি চিঠি।
প্রথম লাইন পড়তেই তার চোখ ঝাপসা হয়ে গেল। মা, যদি তুই এই চিঠি পড়িস, তাহলে বুঝবো তুই জীবনের সবচেয়ে উপযুক্ত সময়ে এসেছিস। চিঠির বাকি অংশ পড়ার সাহস তার তখনও হয়নি। অমিতাভবাবু এবার গম্ভীর গলায় বললেন, এখন কাজের কথায় আসি। তিনি একটি নথি টেবিলে রাখলেন। তোমার বাবা তার সমস্ত সম্পদ তোমার নামে রেখে গেছেন, তবে সেগুলো কোনো এক জায়গায় নগদ টাকা হিসেবে নেই। দেশ বিদেশের কয়েকটি কোম্পানির শেয়ার, বিনিয়োগ, বাণিজ্যিক সম্পত্তি, একটি পারিবারিক ট্রাস্ট এবং কিছু ব্যাংক আমানত, সব মিলিয়ে একটি সুবিশাল বৈধ সম্পদ। গত কয়েক বছর ধরে এগুলোর দেখাশোনা ট্রাস্টি বোর্ড করছিল। এখন আইন অনুযায়ী সবকিছুর অধিকারী তুমি। তানিয়া নির্বাক। তার মাথায় যেন কিছুই ঢুকছে না। সে শুধু আস্তে করে বলল, আমি তো এসব কিছুই জানি না। আমি পারবো। অমিতাভবাবু দৃঢ় গলায় বললেন, তোমার শরীরে অমরেশের রক্ত বইছে, তুমিই তো পারবে। কিন্তু, কোনো কিন্তু নয়, শিখে যাবে, লোক আছে, সব বুঝিয়ে দেবে। তানিয়া জানালার বাইরে তাকালো। অনেকদিন পর তার মনে হলো, অন্ধকারের শেষেও হয়তো কোথাও আলো থাকে। কিন্তু সেই আলোর দিকে হাঁটতে গেলে তাকে প্রথমে অতীতের সব শিকল ছিঁড়ে বেরিয়ে আসতে হবে। সেই মুহূর্তেই সে মনে মনে একটি সিদ্ধান্ত নিল, সে আর কোনোদিন অতুলের কাছে ফিরে যাবে না। চতুর্থ পর্ব। চিঠিটা সেদিন রাতে একা বসে পড়েছিল তানিয়া। মৌসুমীর বাড়ির ছোট্ট ঘরে জানালার বাইরে টুকটাক বৃষ্টি পড়ছিল। টেবিল ল্যাম্পের ম্লান আলোয় বাবার হাতের লেখা যেন আরো জীবন্ত হয়ে উঠেছিল। মা, যদি এই চিঠি তোর হাতে পৌঁছায়, তাহলে বুঝবো তুই এখন উপযুক্ত। প্রথমেই একটা কথা মনে রাখিস, নিজেকে কখনো অসহায় ভাববি না। এই ব্যবসা এখন তোর, এটাকে এখন তোকে বুঝে নিতে হবে। তুই আমার মেয়ে, সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করতে পারবি। মানুষ যখন তোকে ভালোবাসবে, তখন বুঝবি সেটা তোর চরিত্রের জন্য কিনা। আর যদি কেউ তোকে অপমান করে, কখনো নিজের সম্মান বিসর্জন দিয়ে তার কাছে মাথা নত করিস না। আমি যা রেখে গেছি, সেটা শুধু সম্পদ নয়, দায়িত্ব। এই সম্পদ দিয়ে তুই শুধু নিজের জীবন নয়, অন্যের জীবনও আলোকিত করিস। তাহলেই আমার আত্মা শান্তি পাবে। চিঠির শেষ লাইনে লেখা ছিল, আশীর্বাদ রইল, তোর বাবা। চিঠিটা বুকের সঙ্গে জড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেছিল তানিয়া। সেই কান্না ছিল না অপমানের, সেটা ছিল বাবাকে নতুন করে ফিরে পাওয়ার কান্না। পরদিন সকাল, অ্যাডভোকেট অমিতাভ চক্রবর্তীর চেম্বারে আবার হাজির হলো তানিয়া। এবার তিনি একা নন, সঙ্গে ছিলেন একটি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, একজন ট্রাস্টি বোর্ডের প্রতিনিধি এবং একটি আন্তর্জাতিক সম্পদ ব্যবস্থাপনা সংস্থার প্রতিনিধি। তানিয়া একটু অস্বস্তি বোধ করছিল। অমিতাভবাবু বুঝতে পেরে বললেন, ভয় পেও না, আজ শুধু সবকিছু বোঝানো হবে। কোনো সিদ্ধান্ত আজই নিতে হবে না। তারপর ধীরে ধীরে একের পর এক নথি খুলে দেখানো শুরু হলো। অমরেশ সেনের প্রতিষ্ঠিত একাধিক রপ্তানি সংস্থার শেয়ার, দুটি গুদামঘর, কয়েকটি বাণিজ্যিক ভবনে অংশীদারিত্ব, দীর্ঘমেয়াদী বৈধ বিনিয়োগ, বিদেশি কোম্পানির শেয়ার, সবকিছুই আইনসম্মতভাবে ট্রাস্টের অধীনে সংরক্ষিত ছিল। অমিতাভবাবু বললেন, এই সম্পদের একটা বড় অংশ এখনো ব্যবসায় বিনিয়োগ করা আছে। সব বিক্রি করে নগদ টাকা নেওয়া বুদ্ধিমানের কাজ হবে না। তানিয়া মাথা নাড়ল। সে টাকা নয়, বাবার স্বপ্নকে বুঝতে চাইছিল। ড্যাশ ড্যাশ ড্যাশ। এরপর শুরু হলো কাগজপত্র যাচাই, পরিচয় নিশ্চিতকরণ, আইনি নথিতে স্বাক্ষর। কয়েকদিন কেটে গেল। প্রতিদিন নতুন কিছু শিখছিল তানিয়া। কিভাবে একটি কোম্পানি পরিচালিত হয়, শেয়ার কি, ট্রাস্ট কিভাবে কাজ করে। সে উপলব্ধি করল, সম্পদ পাওয়া যত সহজ, তাকে সঠিকভাবে রক্ষা করা ততটাই কঠিন। ড্যাশ ড্যাশ ড্যাশ। এদিকে অতুলের বাড়িতে অন্য ছবি। 3 দিন হয়ে গেছে তানিয়া নেই। প্রথম দিন সবাই ভেবেছিল, 2-1 দিন পরে সে কাঁদতে কাঁদতে ফিরে আসবে। চতুর্থ দিনেও সে না ফিরতেই শাশুড়ি বললেন, ওর অহংকার বেড়েছে। অনির্বাণ হেসে বলল, দেখো, হাতে টাকা ফুরোলেই ফিরে আসবে।
অতুলও একই কথা বিশ্বাস করেছিল। সে একবারও ফোন করেনি, বরং তানিয়ার নম্বর ব্লক করে রেখেছিল। ড্যাশ 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 1 সপ্তাহ পরে অমিতাভবাবু বললেন, এবার একটা জরুরি বিষয় আছে। কি? তুমি কি এই বিয়েটা টিকিয়ে রাখতে চাও? তানিয়া অনেকক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে বলল, যে সম্পর্কের ভিত অপমানের ওপর দাঁড়িয়ে, সেটা বাঁচিয়ে রেখে কি লাভ? অমিতাভবাবু মাথা নাড়লেন। তাহলে আমরা আইনি নোটিশ পাঠাবো। তানিয়ার হাত একটু কেঁপে উঠল। এতদিনের সংসার, এত অপমান, এত স্বপ্ন, সবকিছুর শেষ হতে চলেছে। কিন্তু আশ্চর্য, তার চোখে জল এল না। মনে হলো, অনেকদিন ধরে যে শিকলটা পায়ে বাঁধা ছিল, সেটা খুলে যাচ্ছে। সেদিন সন্ধ্যায় তানিয়া মৌসুমীর ঘরেই বাবার একটা ফটো রেখে সেই ফটোতে একটা নতুন ফুলের মালা পরিয়ে দিল আর ফুলদানিতে রাখল একগুচ্ছ সাদা রজনীগন্ধা। ফুলগুলো রেখে ধীরে ধীরে বলল, বাবা, আমি আজ একটা বড় সিদ্ধান্ত নিয়েছি। হাওয়ায় জানালার বাইরে গাছের পাতা নড়ে উঠল। তানিয়ার মনে হলো, বাবা যেন শুনছেন। আমি আর অতুলের কাছে ফিরব না। কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, তুমি বলেছিলে, সম্মান ছাড়া কোনো সম্পর্ক টেকে না। আমি আজ তোমার কথাই মানলাম। সেই রাতেই অমিতাভবাবুর অফিস থেকে অতুলের ঠিকানায় একটি আইনি নোটিশ পাঠানো হলো। নোটিশে স্পষ্ট লেখা, গার্হস্থ্য নির্যাতন, মানসিক অত্যাচার এবং অবৈধভাবে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে বিবাহবিচ্ছেদের আবেদন করা হয়েছে। দুদিন পরে নোটিশ হাতে পেয়ে অতুল প্রথমে হেসে উঠেছিল। ডিভোর্স দেবে। শাশুড়িও বললেন, ওর আবার উকিল করার টাকা এল কোথা থেকে? অনির্বাণ নোটিশটা হাতে নিয়ে বলল, নিশ্চয়ই কারো কাছে হাত পেতেছে। অদিতি, যে এখন শ্বশুরবাড়িতে থাকে, ফোনে শুধু একটাই কথা বলল, দাদা, চিন্তা করিস না, ও কিছুই করতে পারবে না। কিন্তু কেউ জানতো না, যে মেয়েটাকে তারা নিঃস্ব ভেবে বাড়ি থেকে বের করে দিয়েছে, সে আর আগের তানিয়া নেই। ড্যাশ 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 সেদিন রাতে অমিতাভবাবু তানিয়ার সামনে আরেকটি ফাইল রাখলেন। ফাইলের ওপর একটি কোম্পানির নাম লেখা। তিনি বললেন, এই কোম্পানির কথা তুমি চেনো? তানিয়া নামটা পড়ে থমকে গেল। এটা সেই কোম্পানি, যেখানে অতুল গত 8 বছর ধরে চাকরি করছে। অমিতাভবাবু শান্ত গলায় বললেন, তোমার বাবা বহু বছর আগে এই কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন। বর্তমানে ট্রাস্টের মাধ্যমে এই কোম্পানির উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার আমাদের নিয়ন্ত্রণে আছে। তানিয়া বিস্ময়ে তাকিয়ে রইল। মানে? অমিতাভবাবু ধীরে ধীরে বললেন, আইনগত প্রক্রিয়া শেষ হলে, এই শেয়ারগুলোর অধিকারও তোমার হাতে চলে আসবে। তানিয়ার মুখে কোনো প্রতিশোধের হাসি ফুটল না। সে শুধু জানালার বাইরে তাকিয়ে মনে মনে বলল, আমি কাউকে ধ্বংস করতে চাই না। আমি শুধু আর কোনোদিন অপমানিত হতে চাই না। তার অজান্তেই, ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে। পঞ্চম পর্ব। শীতের হালকা সকাল। পারিবারিক আদালতের করিডোরে বসে আছে তানিয়া। সাদা হালকা নীল শাড়ি, চুল খোপা করা, মুখে কোনো প্রসাধন নেই। কিন্তু কয়েক মাস আগের সেই ভীত, অসহায় মেয়েটির সঙ্গে আজকের তানিয়ার পার্থক্য চোখে পড়ার মতো। তার চোখে আজ ভয় নেই, আছে স্থিরতা। পাশে বসে আছেন অ্যাডভোকেট অমিতাভ চক্রবর্তী। তিনি মৃদু হেসে বললেন, ভয় লাগছে? তানিয়া মাথা নাড়ল। না, আজ মনে হচ্ছে আমি নিজের জন্য দাঁড়িয়েছি। অমিতাভবাবু সন্তুষ্টির হাসি হাসলেন। ড্যাশ 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 কিছুক্ষণ পর অতুলও আদালতে এল। সঙ্গে তার মা, বাবা এবং ভাই অনির্বাণ। দূর থেকে তানিয়াকে দেখে তারা অবাক হয়ে গেল। কয়েক মাসের মধ্যে তানিয়ার চেহারায় অদ্ভুত পরিবর্তন এসেছে। সে এখন পরিপাটি, আত্মবিশ্বাসী। চোখে আর কান্নার ছাপ নেই। শাশুড়ি ফিসফিস করে বললেন, দেখেছিস, মনে হচ্ছে বেশ ভালোই আছে। অনির্বাণ ঠোঁট বাঁকিয়ে বলল, কারো না কারো ঘাড়ে চেপেছে। অতুল কিছু বলল না। সে শুধু একবার তানিয়ার দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল। ড্যাশ 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 আদালতের ভেতরে বিচারক দুই পক্ষের বক্তব্য শুনলেন। তানিয়ার পক্ষ থেকে বাড়ি থেকে জোর করে বের করে দেওয়া, দীর্ঘদিনের মানসিক নির্যাতন,
আর্থিক চাপ এবং অপমানের বিবরণ তুলে ধরা হলো। প্রমাণ হিসেবে কিছু পুরনো অডিও রেকর্ডিং, প্রতিবেশীর সাক্ষ্য এবং চিকিৎসকের রিপোর্টও জমা পড়ল। অতুলের আইনজীবী প্রথমে সব অস্বীকার করলেও পরে অনেক প্রশ্নের উত্তর দিতে পারেননি। বিচারক শান্ত গলায় বললেন, একটি বিবাহ শুধু আইনি সম্পর্ক নয়, পারস্পরিক সম্মান ও নিরাপত্তার সম্পর্ক। এই মামলায় সেই ভিত্তি বহু আগেই নষ্ট হয়েছে। কয়েক দফা শুনানির পর রায় ঘোষণা হলো, তানিয়া ও অতুলের বিবাহ আইনত বিচ্ছিন্ন। এক মুহূর্তের জন্য আদালতঘরে নিস্তব্ধতা নেমে এল। তানিয়া চোখ বন্ধ করল। তার মনে পড়ল বিয়ের দিন, 7 পাক, সিঁদুর, স্বপ্ন, আর তারপর 4 বছরের অপমান। এক ফোঁটা জল গড়িয়ে পড়ল তার চোখ থেকে। কিন্তু সেটা দুঃখের জল ছিল না, সেটা ছিল মুক্তি। ড্যাশ ড্যাশ ড্যাশ। আদালত থেকে বেরিয়ে অতুল হঠাৎ তানিয়ার সামনে এসে দাঁড়ালো। তুমি কি সত্যিই আর ফিরে আসবে না? তানিয়া শান্তভাবে বলল, যেদিন তুমি আমাকে দরজার বাইরে দাঁড় করিয়ে বলেছিলে, যেখানে খুশি যা, সেদিনই আমি ফিরে আসার পথ হারিয়েছিলাম। অতুল চুপ করে রইল। তার বলার মতো কোনো কথা ছিল না। ড্যাশ ড্যাশ ড্যাশ। এরপর কেটে গেল আরো কয়েক সপ্তাহ। এই সময়ে তানিয়া ব্যবসা সম্পর্কে নিয়মিত প্রশিক্ষণ নিতে শুরু করল। ট্রাস্টের পরিচালকরা তাকে সবকিছু শেখাচ্ছিলেন। অমিতাভবাবু একদিন বললেন, তোমার বাবা চাইতেন তুমি কোনো কিছুর মালিক হওয়ার আগে দায়িত্ব নিতে শেখো। তানিয়া মন দিয়ে সব শিখতে লাগলো। ড্যাশ ড্যাশ ড্যাশ। একদিন অমিতাভবাবু একটি বড় ফাইল তার সামনে রাখলেন। আজ একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। কি সিদ্ধান্ত? যে কোম্পানিতে অতুল চাকরি করে, সেটি গত কয়েক বছর ধরে লোকসানে চলছে। বর্তমান মালিক তাদের শেয়ারের বড় অংশ বিক্রি করতে রাজি হয়েছেন। তানিয়া অবাক হয়ে বলল, তাহলে যদি তুমি চাও, ট্রাস্টের বিনিয়োগের মাধ্যমে কোম্পানির নিয়ন্ত্রণ তোমার হাতে আসতে পারে। তানিয়া চুপ করে গেল। তার মনে পড়ল অসংখ্য অপমান, না খেয়ে কাটানো রাত, বাবার বাড়ি বিক্রি, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া। কিন্তু পরক্ষণেই বাবার চিঠির কথা মনে পড়ল। প্রতিশোধ মানুষকে বড় করে না, ন্যায়বিচার মানুষকে শক্তিশালী করে। সে ধীরে ধীরে বলল, আমি কোম্পানিটা কিনব, কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য নয়। অমিতাভবাবু মৃদু হেসে বললেন, এই উত্তরটাই আমি আশা করেছিলাম। ড্যাশ ড্যাশ ড্যাশ। পরবর্তী 1 মাস ধরে আইনি ও আর্থিক প্রক্রিয়া চলল। সব যাচাই বাছাই শেষে একদিন চূড়ান্ত চুক্তিপত্রে স্বাক্ষর করল তানিয়া। এখন সে সেই কোম্পানির নতুন চেয়ারপারসন। অফিসে খবরটি পৌঁছাতেই তোলপাড় পড়ে গেল। কর্মচারীরা কেউ বিশ্বাস করতে পারছিল না। অতুলও প্রথমে খবরটাকে গুজব ভেবেছিল। কিন্তু পরদিন অফিসের নোটিশ বোর্ডে সরকারি ঘোষণা টাঙানো হলো। নতুন ব্যবস্থাপনা পর্ষদের চেয়ারপারসন, মিস তানিয়া সেন। ঘোষণাটা পড়ে অতুলের হাত থেকে ফাইল মাটিতে পড়ে গেল। তার মুখ সাদা হয়ে গেছে। অনির্বাণকে ফোন করে শুধু বলল, অসম্ভব, এটা অসম্ভব। ড্যাশ ড্যাশ ড্যাশ। অফিসে যোগ দেওয়ার প্রথম দিন। সব কর্মচারী কনফারেন্স হলে উপস্থিত। দরজা খুলে তানিয়া ভেতরে ঢুকল। সাধারণ কিন্তু মার্জিত পোশাক, আত্মবিশ্বাসী পদক্ষেপ। সবাই উঠে দাঁড়ালো। অতুলও দাঁড়িয়ে পড়ল। দুজনের চোখ এক মুহূর্তের জন্য মিলল। সেই চোখে আর আগের ভয় নেই, অপমানও নেই, শুধু গভীর নীরবতা। তানিয়া মঞ্চে উঠে প্রথম কথাটাই বলল, আমি আজ এখানে কারো অতীত বিচার করতে আসিনি। আমি এসেছি এই প্রতিষ্ঠানকে নতুন করে গড়ে তুলতে। যারা নিষ্ঠার সঙ্গে কাজ করবেন, তাদের মূল্যায়ন হবে। আর যারা অন্যায় করবেন, তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অতুল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছিল, আজ ভাগ্যের চাকা সত্যিই ঘুরে গেছে। কিন্তু তানিয়া এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। সে অতুলকে সঙ্গে সঙ্গে চাকরি থেকে বের করবে, নাকি আরেকটি সুযোগ দেবে, সেই সিদ্ধান্ত এখনো ভবিষ্যতের হাতে। 6ষ্ঠ পর্ব। তানিয়া নতুন চেয়ারপারসন হিসেবে দায়িত্ব নেওয়ার পর মাত্র 3 মাসের মধ্যেই কোম্পানির পরিবেশ বদলাতে শুরু করল।
যে অফিসে আগে কর্মচারীরা ভয়ে কাজ করত, সেখানে এখন নিয়মিত প্রশিক্ষণ, সময়মতো বেতন, কর্মীদের মতামত শোনার ব্যবস্থা, সবকিছুই চালু হলো। তানিয়া প্রথম দিনই একটি নিয়ম চালু করেছিল। এই প্রতিষ্ঠানে কারো সঙ্গে দুর্ব্যবহার, অপমান বা ক্ষমতার অপব্যবহার সহ্য করা হবে না। পদ যত বড়ই হোক, নিয়ম সবার জন্য সমান। কর্মচারীরা অবাক হয়েছিল। এত বড় মালিক হয়েও তিনি কাউকে আমি বলে ছোট করেন না। সবাইকে নাম ধরে ডাকেন। ক্যান্টিনে গিয়ে সাধারণ কর্মচারীদের সঙ্গে বসে চা খান। কেউ অসুস্থ হলে খোঁজ নেন। ধীরে ধীরে অফিসে তার প্রতি শ্রদ্ধা তৈরি হতে লাগলো। অতুলের অবস্থা সম্পূর্ণ উল্টো। যেদিন থেকে সে জেনেছে কোম্পানির মালিক তানিয়া, সেদিন থেকেই তার মধ্যে অস্থিরতা বাড়তে শুরু করেছে। প্রথম কয়েকদিন সে ভেবেছিল, তানিয়া হয়তো তাকে ডেকে পাঠাবে। কিছুই হলো না। তানিয়া যেন তাকে দেখেই না। প্রয়োজন হলে শুধু অফিসিয়াল মিটিংয়ে একটা কথা, তার বেশি নয়। একদিন সাহস করে তানিয়ার কেবিনের সামনে গিয়ে দাঁড়ালো অতুল। রিসেপশনে বসা কর্মী বললেন, আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে? না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে একটু দেখা করতে চাই। দুঃখিত স্যার, ম্যাডাম ব্যক্তিগত সাক্ষাৎ করেন না। অতুল বিরক্ত হয়ে বলল, বলুন। অতুল এসেছেন, উনি বুঝবেন। রিসেপশন থেকে ফোন করা হলো। কয়েক মুহূর্ত পর উত্তর এল, ম্যাডাম বলেছেন, যদি অফিসের কোনো প্রয়োজন থাকে, তাহলে ইমেল করুন। ব্যক্তিগত বিষয়ে তিনি দেখা করবেন না। অতুল যেন অপমানিত হয়ে ফিরে গেল। তারপরও সে থামল না। কখনো করিডোরে দাঁড়িয়ে অপেক্ষা করত, কখনো পার্কিংয়ে, কখনো লিফটের সামনে। একদিন লিফট থেকে বেরোতেই সে বলল, তানিয়া, 5 মিনিট কথা বলবে। তানিয়া থামল, কিন্তু চোখে কোনো আবেগ নেই। মিস্টার অতুল, অফিস চলাকালীন ব্যক্তিগত আলোচনা আমার নীতির বিরুদ্ধে। আমি শুধু ক্ষমা চাইতে চাই। ক্ষমা চাওয়া আর ক্ষমা পাওয়া দুটো এক জিনিস নয়। এইটুকু বলেই সে হেঁটে চলে গেল। অতুল অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। এদিকে বাড়িতেও অশান্তি। অদিতির সংসারে সমস্যা চলছে। অনির্বাণ এখনো বেকার। শাশুড়ি মাঝে মধ্যেই বলেন, তুই যদি তানিয়াকে ফিরিয়ে আনতে পারতিস। অতুল চুপ করে থাকে। আজ সে বুঝতে শিখেছে, যেই মানুষটাকে একদিন অবহেলা করেছিল, সেই মানুষটিই ছিল তার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। কিন্তু অফিসে অতুলের আচরণ দিন দিন খারাপ হতে লাগলো। চাপ, লজ্জা আর অপরাধবোধ তাকে রাগী করে তুলেছিল। একদিন একটি গুরুত্বপূর্ণ ফাইল ভুল জায়গায় পাঠিয়ে দেয় সে। একজন জুনিয়র কর্মী, রাহুল, বিনয়ের সঙ্গে বলল, স্যার, মনে হয় ফাইলটা অন্য বিভাগে গেছে। অতুল সবার সামনে চিৎকার করে উঠল, তুই আমাকে কাজ শেখাবি? রাহুল শান্তভাবে বলল, আমি শুধু ভুলটা জানাচ্ছিলাম। অতুল নিজের রাগ সামলাতে পারল না। অশ্রাব্য ভাষায় গালাগাল শুরু করল। পুরো অফিস স্তব্ধ। একজন মহিলা কর্মী প্রতিবাদ করতেই অতুল তাকেও অপমান করল। ঘটনাটা সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে গেল। সেদিনই মানবসম্পদ বিভাগে লিখিত অভিযোগ জমা পড়ল। মোট 5 জন কর্মচারী সাক্ষী দিলেন। পরদিন সকালে শৃঙ্খলা কমিটির বৈঠক বসল। তানিয়া নিজে সেখানে উপস্থিত ছিলেন না। তিনি আগেই নির্দেশ দিয়েছিলেন, যেই অভিযুক্ত হোক, তদন্ত নিরপেক্ষ হবে। সিসিটিভি ফুটেজ দেখা হলো। অভিযোগকারীদের বক্তব্য শোনা হলো। অতুলকেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হলো। কিন্তু ভিডিওর সামনে তার আর কিছু বলার ছিল না। 2 দিন পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলো। কোম্পানির নিয়ম ভঙ্গ, সহকর্মীদের অপমান, অশালীন ভাষা ব্যবহার এবং কর্মক্ষেত্রের শৃঙ্খলা নষ্ট করার অভিযোগে অতুলকে চাকরি থেকে বহিষ্কার করা হলো। চিঠিতে কোথাও তানিয়ার স্বাক্ষর ছিল না। স্বাক্ষর করেছিলেন মানবসম্পদ বিভাগের প্রধান এবং শৃঙ্খলা কমিটির সভাপতি। সবকিছু নিয়ম মেনেই হয়েছে। চাকরি হারিয়ে অতুল শেষবারের মতো তানিয়ার কেবিনে দেখা করতে চাইল। এবার তানিয়া অনুমতি দিল। কেবিনে ঢুকেই অতুল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ পর বলল, তুমি চাইলে আমাকে বাঁচাতে পারতে।
তানিয়া শান্তভাবে উত্তর দিল, আমি চাইলে তোমাকে নিয়মের বাইরে সুবিধা দিতে পারতাম, কিন্তু তাহলে যাদের জন্য আমি এই নিয়ম করেছি তাদের সঙ্গে অন্যায় হতো। অতুল ধীরে ধীরে মাথা তুলল, তার চোখ ভেজা। আমি তোমার সঙ্গে খুব অন্যায় করেছি। তানিয়া কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, হ্যাঁ, করেছ, কিন্তু তোমার চাকরি যাওয়ার কারণ আমি নই, তোমার নিজের আচরণ। যেদিন তুমি সহকর্মীদের অপমান করলে সেদিনই এই সিদ্ধান্ত লিখে ফেলেছিলে। অতুলের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে আর কোনো কথা বলতে পারল না। ধীরে ধীরে কেবিন থেকে বেরিয়ে গেল। তানিয়া জানালার পাশে গিয়ে দাঁড়ালো। তার মনে কোনো আনন্দ নেই, কোনো প্রতিশোধের তৃপ্তিও নেই, শুধু একটাই উপলব্ধি, অন্যায়ের বিচার যখন নিয়মের মাধ্যমে হয় তখন প্রতিশোধের প্রয়োজন হয় না। কিন্তু ভাগ্য এখনো শেষ অধ্যায় লেখেনি। কয়েক মাস পরে একদিন রিসেপশন থেকে খবর এল, একজন অত্যন্ত ক্লান্ত, ভগ্ন চেহারার মানুষ তানিয়ার সঙ্গে দেখা করতে এসেছেন। নাম অতুল। তার হাতে কোনো আবেদনপত্র নেই, শুধু দুটি জোড়া হাত আর চোখভরা অনুশোচনা। সপ্তম বা শেষ পর্ব। শীতের এক কুয়াশা ঢাকা সকাল। তানিয়া নিজের নতুন অফিসে বসে কিছু নথি দেখছিল। হঠাৎ ইন্টারকম বেজে উঠল। ম্যাডাম, একজন ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে চান। নাম অতুল রায়। তানিয়ার হাত থেমে গেল। কয়েক মুহূর্ত নীরব থাকার পর সে বলল, তাকে ভেতরে পাঠান। দরজাটা ধীরে ধীরে খুলল। ভেতরে ঢুকলো অতুল। মাত্র কয়েক মাসে মানুষটা যেন 10 বছর বুড়ো হয়ে গেছে। মুখে অগোছালো দাড়ি, চোখের নিচে কালি, পোশাক পরিষ্কার কিন্তু পুরনো। যে মানুষ একদিন নিজের অহংকারে আকাশ ছুঁতে চাইতো, আজ সে চোখ তুলেও তাকাতে পারছে না। কেবিনের মাঝখানে এসে থেমে গেল সে। তানিয়া শান্ত গলায় বলল, বসুন। অতুল বসল না, মাথা নিচু করেই দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ পর সে বলল, আমি জানি আমার এখানে আসার কোনো অধিকার নেই। তানিয়া চুপ করে শুনছিল। তবুও এসেছি। কেন? অতুলের গলা কেঁপে উঠল। কারণ আমি হেরে গেছি। কথাটা বলেই সে কাঁদতে শুরু করল। চাকরি যাওয়ার পর অনেক জায়গায় চেষ্টা করেছি। যেখানে ইন্টারভিউ দিতে গেছি, সবাই আগের কোম্পানির রিপোর্ট চেয়েছে। আমি সত্যিটা লুকাতে পারিনি। কেউ চাকরি দেয়নি। তানিয়া নির্বিকার। সে বাধা দিল না। অতুল বলেই চলল, বাড়িতে এখন খুব খারাপ অবস্থা। বাবা অসুস্থ, মা ডায়াবেটিসে ভুগছেন। অনির্বাণ এখনো কোনো কাজ খুঁজে পায়নি। অদিতির সংসারও ভালো যাচ্ছে না। বুঝতে পারছি, এসবের জন্য তোমার কাছে কোনো সহানুভূতি চাওয়ার অধিকার আমার নেই। তারপর সে হঠাৎ 2 হাত জোড় করল। আমি শুধু একটা কাজ চাই, যে কোনো কাজ। আমি আর অহংকার করব না। আমি শুধু বাঁচতে চাই। তানিয়া অনেকক্ষণ কিছু বলল না। তার চোখের সামনে একে একে ভেসে উঠল সেই রাত, বাড়ির দরজা, শাশুড়ির অপমান, বাবার বাড়ি বিক্রি, রাস্তায় একা দাঁড়িয়ে থাকা, মৌসুমীর বাড়ির সেই রাত। আবার ভেসে উঠল বাবার চিঠির শেষ লাইন, ঘৃণা মানুষকে বন্দি করে রাখে, ক্ষমা মানুষকে মুক্ত করে। তানিয়া ধীরে ধীরে উঠে জানালার সামনে গিয়ে দাঁড়ালো। বাইরে অফিসের কর্মীরা ব্যস্ত। এই প্রতিষ্ঠান এখন শত শত মানুষের জীবিকার উৎস। সে বুঝল, আজ যে সিদ্ধান্ত নেবে সেটাই তার চরিত্রকে সংজ্ঞায়িত করবে। কয়েক মিনিট পরে সে ফিরে এল। ডেস্কের ওপর একটি ফাইল রাখল। এটা পড়ুন। অতুল অবাক হয়ে ফাইল খুলল। ভেতরে একটি নিয়োগপত্র। পদ, স্টোর সুপারভাইজার। বেতন আগের চেয়ে কম, কিন্তু সম্মানজনক চাকরি। অতুল অবিশ্বাসের চোখে তাকালো। তুমি আমাকে চাকরি দিচ্ছ? তানিয়া শান্তভাবে বলল, হ্যাঁ, তবে একটা শর্ত আছে। কি শর্ত? এখানে তুমি আমার প্রাক্তন স্বামী নও। তুমি এই প্রতিষ্ঠানের একজন কর্মচারী। তোমার কাজের মূল্যায়ন হবে নিয়ম অনুযায়ী। একবারও যদি কোনো কর্মচারীর সঙ্গে দুর্ব্যবহার করো, আমি কাউকে ছাড় দেব না। অতুল মাথা নিচু করে বলল, আমি কথা দিচ্ছি। ঠিক সেই সময় তানিয়া আরেকটি খবর জানালো, আগামী মাসে আমি একটা নতুন প্রতিষ্ঠান শুরু করছি। অতুল অবাক হয়ে তাকালো। কি প্রতিষ্ঠান?
তানিয়ার চোখ উজ্জ্বল হয়ে উঠল। দুস্থ সেবা সদন। যেসব নারী স্বামী বা পরিবারের অত্যাচারে বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হন, তাদের থাকার ব্যবস্থা হবে সেখানে। আইনি সহায়তা থাকবে, মনোবিদ থাকবেন, কর্মসংস্থানের প্রশিক্ষণ দেওয়া হবে, এমনকি তাদের সন্তানদের পড়াশোনার ব্যবস্থাও করা হবে। অতুল নির্বাক। সে বুঝতে পারছিল, যে নারীকে একদিন সে ঘরছাড়া করেছিল, আজ সেই নারী হাজারো ঘরহারা মানুষের আশ্রয় গড়ে তুলছে। 6 মাস পরে দুস্থ সেবা সদন এর উদ্বোধনের দিন। বড় কোনো রাজনৈতিক নেতা নয়, কোনো চলচ্চিত্র তারকাও নয়। তানিয়া উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানালেন আশ্রমের প্রথম বাসিন্দা এক নির্যাতিতা বৃদ্ধাকে। ফিতা কাটলেন তিনি। সাংবাদিকরা অবাক। একজন প্রশ্ন করলেন, আপনি এত বড় শিল্পগোষ্ঠীর প্রধান, এত সামাজিক কাজ করার প্রেরণা কোথা থেকে পেলেন? তানিয়া মৃদু হেসে উত্তর দিল, একদিন আমিও রাস্তায় দাঁড়িয়ে ভেবেছিলাম, আজ রাতে কোথায় ঘুমাবো। সেই রাতটা আমি কোনোদিন ভুলিনি। তাই আমি চাই, আর কোনো নারী যেন সেই প্রশ্ন নিয়ে একা না দাঁড়ায়। এক কোণে দাঁড়িয়ে সব দেখছিল অতুল। আজ সে সাধারণ কর্মচারীর পোশাকে, মাথা নিচু, তার চোখে জল। সে জানে, তানিয়া তাকে ফিরিয়ে নেয়নি। স্বামী হিসেবে নয়, জীবনসঙ্গী হিসেবেও নয়, শুধু একজন মানুষ হিসেবে দ্বিতীয়বার বাঁচার সুযোগ দিয়েছে। সন্ধ্যায় অনুষ্ঠান শেষে তানিয়া বাবার ছবির সামনে একটি প্রদীপ জ্বালাল। মৃদু স্বরে বলল, বাবা, তুমি বলেছিলে, সম্পদ তখনই সার্থক যখন তা অন্যের মুখে হাসি ফোটায়। আজ থেকে তোমার স্বপ্ন পূরণের পথ শুরু হলো। বাতাসে প্রদীপের শিখা হালকা দুলে উঠল। তানিয়ার মনে হলো, বাবা যেন কোথাও থেকে হাসছেন, আর সেই হাসির মধ্যেই মিশে আছে তার নিজের নতুন জীবনের আলো। সমাপ্ত।